আজকে আমি আপনাদের সঙ্গে সেন্সাস রিলেটেড প্রিমিসেস এবং বিল্ডিং সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ প্রিমিসেস কি, বিল্ডিং কি, আপনারা যখন ফিল্ডে যাবেন তখন বিল্ডিং নাম্বার কিভাবে দেবেন, অর্থাৎ কোনো একটা এইচএলবির কোথার থেকে আপনারা বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন, কোথায় শেষ করবেন, ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমি যেটা বলবো প্রিমিসেস। প্রিমিসেস কি? ধরুন একজন ব্যক্তি তার একটা বাড়িতে তিনি বসবাস করছেন এবং বাড়ির পাশে তার একটা গুদাম ঘর আছে বা স্টোর রুম আছে, আরো কিছু ঘর আছে এবং তার সঙ্গে কিছুটা বাগান আছে, কিছুটা খালি জমি পড়ে আছে। এইভাবে একটা জমির মধ্যে তিনি বসবাস করছেন। এই যে পুরো এরিয়াটা, অর্থাৎ ওই ব্যক্তির যে বাড়ি আছে বা তার সঙ্গে যে স্টোর রুম আছে বা তার সঙ্গে বাগান বা ওই যে সংশ্লিষ্ট জমি আছে বাড়ির সঙ্গে, পুরোটাকে ধরে আমি একটা প্রিমিসেস বলছি। এবারে ধরুন কোন একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এইরকম যদি কিছু থাকে, তার সঙ্গে দেখবেন কিছুটা কমন প্যাসেজ থাকে। ওই ফ্ল্যাটে যারা থাকে বা অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের প্রত্যেকের জন্য একটা কমন প্যাসেজ বা সাধারণ ব্যবহারের একটা জায়গা থাকে। এই পুরো এরিয়াটাকে ধরলে সেটাকে বলবো একটা প্রিমিসেস। এই প্রিমিসেসের মধ্যে কিন্তু পাঁচিল বা বেড়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো চলুন দু একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে নিই। দেখুন এখানে সবার উপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো প্রাচীর বা কোনো সীমানা কিচ্ছু দেওয়া নেই, কিন্তু এই যে বাড়িটা বা তার সামনের যে খোলা অংশটা রয়েছে এই পুরোটা একসঙ্গে ধরে একটা প্রিমিসেস। দ্বিতীয় যে ছবিটা আছে অর্থাৎ বাঁ দিকের কর্নারে, দেখুন এখানে একটা কংক্রিটের প্রাচীর দেওয়া আছে এবং তার মধ্যে বাড়ি আছে, কিছু খোলা জায়গা আছে। তাহলে এই যে প্রাচীর বেষ্টিত যে জায়গাটা, এটা হচ্ছে একটা প্রিমিসেস। তৃতীয় যে ছবিটা আছে, দেখুন এখানে একটা মাটির বাড়ি আছে, একটা জঙ্গলের মধ্যে, একটা প্রকৃতির মধ্যে, এবং সেখানে দেখুন বেড়া দিয়ে ঘেরা আছে। তাহলে ওই বেড়া দিয়ে ঘেরা যে অংশটা, এটা হচ্ছে একটা প্রিমিসেস। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিল্ডিং সম্পর্কে। প্রথমে জেনে নেবো যে বিল্ডিং কাকে বলবো। খুব সহজ ভাষায় বলতে গেলে চারটে দেওয়াল থাকবে, ছাদ থাকবে, তাকে বিল্ডিং বলবো। কিছু এক্সেপশনাল হয়, দেখবেন কুড়ে ঘরের মতো কিছু ভিন্ন ধর্মী কাঠামো সমূহ দেখা যায়, যেমন শঙ্কু আকৃতির, যেটা বসবাসযোগ্য হতে পারে বা অন্য কোনো পারপাসে ব্যবহার করা হতে পারে। সেইগুলোকেও কিন্তু বিল্ডিং এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। এর পরবর্তী যে প্রশ্নটা আমি আলোচনা করব, ধরুন এরকম চারটে দেওয়াল, ছাদ আছে বা শঙ্কু আকৃতি কোনো কুড়ে ঘর আছে, কিন্তু সেটা রেসিডেন্সিয়াল পারপাস ইউজ হচ্ছে না, কেউ বসবাসও করে না, তাহলে কি সেটাকে বিল্ডিং ধরা যাবে? চলুন এই বিষয়টা ক্লিয়ার করি। প্রথমে বলে রাখি, বিল্ডিং মানে যে শুধুমাত্র রেসিডেন্সিয়াল পারপাস ইউজ হবে এরকম নয়, বিভিন্ন পারপাস ইউজ হতে পারে। কি কি চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে অতি অবশ্যই সেটা রেসিডেন্সিয়াল পারপাস বা বাসস্থান হিসাবে ব্যবহার হতে পারে। দ্বিতীয়ত কি, প্রতিষ্ঠান হিসাবে। কি রকম? যেমন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস, কারখানা, কর্মশালা, ওয়ার্কশেড, স্কুল, ধর্মীয় কাজে ব্যবহৃত হতে পারে, গুদামঘর হিসাবে ব্যবহৃত হতে পারে, ইত্যাদি যে কোনো হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হতে পারে অথবা নন রেসিডেন্সিয়াল পারপাসেও ইউজ হতে পারে। আবার দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একই বিল্ডিং একাধিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। যেমন দেখবেন কোনো একটা দোকান আছে এবং তার যে দোকানদার, তার কিন্তু আর অন্য কোনো জায়গায় কোনো বাড়ি নেই, তিনি ওই দোকানের মধ্যেই কিন্তু বসবাস করেন, রাত্রেবেলায় দোকানের মধ্যেই ঘুমান। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, ওই যে বিল্ডিংটা সেটা বাসস্থান সহ দোকান হিসাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ রেসিডেন্স কাম শপ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও দেখবেন কিছু ক্ষেত্রে হয়তো আপনারা দেখতে পারবেন যে কোনো একটা বিল্ডিং আপনারা গেলেন যেখানে চারটে দেওয়াল, একটা ছাদ আছে, কিন্তু সেই বিল্ডিং বা সেই বাড়িটিতে কেউ বসবাস করে না, সেই বাড়িটি খালি বা জনশূন্য। হতেও পারে হয়তো দেখা গেল তারা আগে ওই বাড়িতে বসবাস করতো, বর্তমানে ওই ফ্যামিলিটি অন্য কোথাও আবার বাড়ি বানিয়ে বসবাস করছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে ওটা বিল্ডিং হিসাবে কনসিডার করতে হবে, বিল্ডিং নাম্বার দিতে হবে এবং সেটাও আমাকে কাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে? ভ্যাকেন্ট দেখাতে হবে। সেই ক্ষেত্রে ওই বাড়িটা হবে ভ্যাকেন্ট। এরপর আলোচনা করব কোনো এইচএলবি তে কিভাবে আপনারা বিল্ডিং নাম্বার দেবেন। সবার প্রথমে বলে রাখি, যখন আপনারা বিল্ডিং নাম্বার দেবেন, আপনারা ম্যাক্সিমাম 20 আলফা নিউমেরিক ক্যারেক্টারে সেটা দিতে পারেন। অর্থাৎ অ্যালফাবেট এবং নাম্বারের মিশ্রণে আপনারা ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার ইউজ করতে পারেন বিল্ডিং নাম্বারের জন্য। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যখন আপনারা বিল্ডিং নাম্বার দেবেন, বিল্ডিং নাম্বারের প্রিফিক্স হিসাবে অর্থাৎ বিল্ডিং নাম্বারের যে সংখ্যাটা বসাচ্ছেন তার আগে অ্যালফাবেট হিসাবে বড় হাতের সি এবং বড় হাতের এন অর্থাৎ সি এন কথাটি লিখবেন। তারপরে বিল্ডিং নাম্বারটা লিখলেন, হয়তো 001 বা 002 বা 101 বা 102, যে নাম্বারটা হবে সেটা লিখলেন। এরপর বিল্ডিং নাম্বার দেওয়ার আগে সবার প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যে এইচএলবি তে গৃহ গণনা এবং গৃহ তালিকার জন্য গেছেন, সেই এইচএলবি তে যদি স্থানীয় কোনো পৌরসভা বা কোনো লোকাল প্রশাসন দ্বারা যদি সুনির্দিষ্টভাবে পরপর ক্রমানুসারে যদি বাড়ির নম্বর দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই নাম্বারটাই বিল্ডিং নাম্বার হিসেবে গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় পুরো এইচএলবি তে হয়তো নাম্বার নেই,
হয়তো 90% জায়গায় হয়তো নাম্বারটা দেওয়া আছে, 10% জায়গায় নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই নাম্বার গ্রহণ করবেন না, তাহলে কিন্তু নতুন নাম্বার দিয়ে আপনারা আবার বিল্ডিং নাম্বার হিসাবে শুরু করবে। এক্ষেত্রে আরেকবার রিপিট করছি যে কোনো HLB যদি 100% বাড়িতে যদি কোনো স্থানীয় প্রশাসন যারা যদি বিল্ডিং নাম্বার দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা সেই বিল্ডিং নাম্বারটাই কনসিডার করবেন, নতুন করে কোনো বিল্ডিং নাম্বার দেবেন না। এরপর আপনারা যখন বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন, সবার প্রথমে আপনারা যে HLB তে গেছেন তার দিকগুলো ঠিক করে নেবেন, মানে কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক। যখন বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন, সবার প্রথমে উত্তর পশ্চিম দিক থেকে শুরু করবেন, অর্থাৎ নর্থ ওয়েস্ট থেকে আপনারা বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন এবং শেষ করবেন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে এসে, অর্থাৎ সাউথ ইস্ট। সাউথ ইস্টে এসে আপনারা শেষ করবেন এবং নর্থ ওয়েস্টে শুরু করবেন। আবারও রিপিট করছি, বিল্ডিং নাম্বার দেওয়া অলওয়েজ শুরু করবেন হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে এবং শেষ করবেন হচ্ছে সাউথ ইস্টে এসে। সবার প্রথমে আপনারা নর্থ ওয়েস্টে দাঁড়াবেন এবং সেখানে দেখবেন যদি একটা রাস্তা আছে কি একাধিক রাস্তা আছে। যদি একাধিক রাস্তা থাকে তাহলে যে কোনো একটা রাস্তা চুজ করবেন, সেই রাস্তা বরাবর আপনারা যে কোনো একটা সাইডে হয় বাঁ দিক বা ডান দিকে নাম্বার দেওয়া শুরু করবেন, কিন্তু হ্যাপাজেডলি বা র্যান্ডমলি নাম্বার দেবেন না। হয়তো দেখা গেলো বাঁ দিকে একটা নাম্বার দিলাম আবার ডান দিকে দিলাম, এরকম করবেন না। ওই রাস্তা বরাবর বাঁ দিকে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির নাম্বারিং আগে কমপ্লিট করলেন, করার পর যেখানে রাস্তাটা শেষ হলো তখন আপনারা আবার ডান দিকে ঘুরে যাবেন। ঠিক সেম ভাবে আবার উল্টো দিক থেকে আবার নাম্বারিং করতে করতে আসবেন এবং সবার শেষে সেইখানেই এসে পৌঁছাবেন যেখান থেকে আপনারা নাম্বারিং শুরু করেছিলেন। এরপর সেম ভাবে আপনারা পরবর্তী রাস্তায় ঢুকবেন এবং একইভাবে ক্রমানুসারে ওই নাম্বারিং গুলো করবেন। এরপর কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করব। দেখবেন গ্রামের সাইডে কিন্তু সমস্ত বাড়ি ওই রাস্তার ধার বরাবর বাঁ দিক বা ডান দিকে সজ্জিত থাকে না, কিছু কিছু বাড়ি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। যেমন দেখবেন কোনো বাড়ি হয়তো একটা পুকুরের পাড়ে আছে, কোনো বাড়ি হয়তো একটা ধান ক্ষেতের মধ্যে আছে এবং সেই বাড়িতে আমাকে যেতে গেলে মাঠের আল বরাবর যেতে হবে বা পুকুরের পাড় বরাবর যেতে হবে, সুনির্দিষ্ট কিন্তু কোনো রাস্তা নেই। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি প্রথমে যতটা পারবো আমি আগের যে প্রসেসটা বললাম বা স্টেপটা বললাম সেই স্টেপটাকে ফলো করব। তারপরে আমাকে নর্মালি র্যান্ডমলি সেই বাড়িগুলোর নাম্বার কিন্তু দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কোনো বাড়ি বা কোনো বিল্ডিং এর নাম্বার যেন বাদ পড়ে না যায়। সেক্ষেত্রে আমি আমার মতো করেই আমি সেই বাড়িগুলো নাম্বারিং করব, কিন্তু আবারও বলছি কোনো বাড়ির নাম্বার যেন বাদ না চলে যায়। এরপর আমি এই বিষয়ে আপনাদের সাথে বিশেষ কিছু পরিস্থিতির কথা আমি আলোচনা করব। ধরুন আপনারা যে HLB তে এরকম বিল্ডিং নাম্বার দিতে গেছেন, সেখানে গিয়ে দেখলেন একটা অস্থায়ী মার্কেট কমপ্লেক্স বা বাজার রয়েছে এবং সেই যে বাজারটা বা মার্কেট কমপ্লেক্সটা রয়েছে সেখানে নির্দিষ্ট কিন্তু কোনো দেওয়াল নেই, সেখানে দেওয়ালের পরিবর্তে কিছু খুঁটি আছে এবং খুঁটির উপরে তিরপল বা প্লাস্টিকের ছাদ আছে এবং সেখানে যেমন জিনিসপত্র বিক্রি হয়, আবার দেখা গেল কিছু দোকানদার হয়তো সেখানে রাতে ঘুমান। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ওই যে মার্কেট কমপ্লেক্সটা আছে সেটাকে কি বিল্ডিং হিসেবে কনসিডার করব? এই ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে রাখি, হ্যাঁ অতি অবশ্যই সেটাকে আমরা বিল্ডিং হিসেবে কনসিডার করব এবং সেখানে আমরা কিন্তু আমাদের একটা বিল্ডিং নাম্বারও কিন্তু সেখানে দেব। এরপর একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা স্পেশাল কেস আপনাদের সাথে আলোচনা করব। ধরুন আপনারা কোনো HLB তে বিল্ডিং নাম্বার দিচ্ছেন এবং আপনার সেই HLB তে 50টা বাড়ির নাম্বার অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আপনারা 51 নম্বর বাড়িতে ঢুকবেন, তখন হয়তো আপনাকে কি ইনফর্ম করলো যে আপনি যে বিল্ডিং নাম্বারটা দিয়েছিলেন 10 নম্বর এবং 11 নম্বর বিল্ডিং, তার মাঝখানে কিন্তু একটা বাড়িতে আপনি বিল্ডিং নাম্বার দিতে ভুলে গেছেন। তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, একটা সাব নাম্বার আপনারা ইউজ করতে পারেন। এক্ষেত্রে যেহেতু 10 নাম্বার এবং 11 নম্বর বিল্ডিং এর মাঝে বাড়িটা আছে, সুতরাং আপনারা এক্ষেত্রে যে সাব নাম্বার ইউজ করবেন সেটা হবে 10/1 বা 10/1। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি এরকম কোনো বাড়ি আপনাদের নাম্বারিং করতে গিয়ে মিস হয়ে থাকে, আপনারা সাব নাম্বার ইউজ করে সেই বিল্ডিং এর কিন্তু নাম্বার দিতে পারবেন। তাহলে প্রিমিসেস কি, বিল্ডিং নাম্বার কিভাবে দিতে হয়, কোনো বিল্ডিং নাম্বার বাদ চলে গেলে সেটা কিভাবে দেবো, আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি আস্তে আস্তে সেগুলো ভিডিও বানিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে আমি সেন্সাস হাউস সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করব।